আমি আজকে এসেছি দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র বাড়ি পরিদর্শনে, এবং বাড়িটি পরিদর্শন করে তোমাদের চেষ্টা করব সব কিছু তথ্য তুলে ধরার। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক। এখন এসেছি দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িতে, আর এখান থেকেই কথা সাহিত্যিক শরৎচন্দ্র বহু সাহিত্য রচনা করেছিলেন, যার মধ্যে বিখ্যাত হচ্ছে মহেশ, রামের সুমতি। আর মহেশের কিছু উল্লেখ ওনার বাড়ির সামনেই রয়েছে। আর এই যে পুকুরটা, এই পুকুরেই রামের সুমতিতে যে কার্তিক গণেশ দুটো মাছ দেখানো হয়েছিল, সেটা এই পুকুরেরই মাছ। এখন আমি প্রবেশ করছি শরৎচন্দ্রের বাড়ির ভেতরে। এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির ভেতরটা। আর এইখানে কথাশিল্পীর একটি মূর্তি রয়েছে। আর এই হচ্ছে পুরো শরৎচন্দ্রের বাড়িটা। আমরা ওপরে যাব, ওপর থেকে আরও ভালোভাবে আমি দেখাবো। আমি যে ঘরটা দেখাচ্ছি সেটা কথাশিল্পী শরৎচন্দ্র এইখানে বসেই বহু সাহিত্য রচনা করেছেন। আর এই যে জানলাটি দেখছেন, আর জানলা দিয়ে এখন রূপনারায়ণটা পুরো দেখা যেত, এবং এই রূপনারায়ণকে দেখেই উনি বহু সাহিত্য রচনা করেছেন। এবং সামনে একটা বাঁশঝাড় রয়েছে, সেই বাঁশঝাড়টা তখন ছিল না। আর আপনারা লক্ষ্য করছেন যে শরৎচন্দ্রের ব্যবহৃত ছড়িটা এখনও এখানে বর্তমান। আর এই যে ইজি চেয়ারটা রয়েছে, এই ইজি চেয়ারে বসে উনি বিশ্রাম করতেন। এবং ইজি চেয়ারের নিচে দেখুন একটি মৃত্যুশয্যায় একজন রয়েছেন। ইনি শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। তার সব দেহ যখন নিয়ে যাওয়া হয় তারই ছবি। এবং হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পর এখানে 23 বছর বসবাস করেছেন। আর এই যে ছবিটি আমি এখন দেখাচ্ছি, ইনি হচ্ছেন শরৎচন্দ্রের ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই যে ওপরে যে ছবিটা দেখছেন, এখানে অনেক গুণীরা এবং স্বাধীনতা সংগ্রামীরা এখানে আসছেন। এই যে লেখাটি দেখছেন, এখন আমি যে ঘরটায় প্রবেশ করব সেটা হচ্ছে এই বাড়ির বৈঠকখানা। এখানে বসে শরৎচন্দ্রের বহু বিপ্লবী মিটিং এখানে হয়েছে। এখানে শরৎচন্দ্রের সঙ্গে দেখা করতে আসতেন সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু এবং আরও অনেক বিপ্লবীরা। আর এই যে সামনে শাল ঢাকা দেয়া সোফাটা রয়েছে, এইখানেই শরৎচন্দ্র বসতেন। আর এইখানে বসেই বিপ্লবীদের মিটিং হতো।
আর বিপ্লবীরা এখানে আনাগোনা করতেন নদী মাধ্যমে। এইখানে রূপনারায়ণ দিয়ে ওনারা আসতেন এবং গোপনে এখানে বহু বিপ্লবীদের মিটিং হয়েছে ব্রিটিশ সরকারের বিরোধিতার করার জন্য। আর এই যে ডান দিকে ঘড়িটা দেখছেন, এটা 100 বছরেরও ওপর এখানে রয়েছে এবং এটি এখনও চলছে। একদিন দম দিলে এটা 7 দিন চলে। আর এইটা আমি সিলিংটাও দেখিয়ে দিই, পুরো কড়িবর্গা সিলিং এই বাড়ির। আর এই আলমারিতে যে বইগুলো রয়েছে, কথাশিল্পী তার অবসর সময় এই বইগুলো পড়তেন এবং তার ব্যবহৃত গড়গড়াটাও এখানে রয়েছে। আর সামনে যে ছবিটি এখন ওপর দিকে একদম ভারতের ম্যাপের পাশে দেখতে পাচ্ছেন, কথাশিল্পীর পাশে, ইনি হচ্ছেন শরৎচন্দ্রের নাত বউ এবং নাতি। আর এইটা হচ্ছে বাড়ির উঠোন, যেখানে রুমানি বসে রয়েছে। আর এই যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে বসে শরৎচন্দ্র চিকিৎসা করতেন গরিব দুঃখীদের। এবং যখন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন এই যে চরকাটি রয়েছে, এই চরকাটি এখন কংগ্রেসের চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো। এখন যে ঠাকুরটি দেখছেন, এটি রাধাকৃষ্ণের মূর্তি। যখন চিত্তরঞ্জন দাস গ্রেপ্তার হন, তখন শরৎচন্দ্রকে তার বাড়ির এই রাধাকৃষ্ণের মূর্তিটি দিয়ে গেছিলেন পুজো করার জন্য, এবং এখনও সেই মূর্তিটি পুজো করা হয়। প্রথমে উনিই পুজো করতেন, কিন্তু ওনার অবর্তমানে এখন ইনি ঠাকুরমশাই 32 বছর ধরে এই পুজোটা এখনও করে আসছেন এই বাড়িতে। এবং পাশে যে আলমারিতে ওষুধগুলো দেখছেন, এগুলো শরৎচন্দ্র গরিব দুঃখীদের জন্যে দিতেন। এবং এই মূর্তিটা তোমায় আরও সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটি চিত্তরঞ্জন দাসের বাড়ির রাধাকৃষ্ণ। আমি এখন চলে এসেছি একদম বাড়ির পেছন দিকে। আগেকার দিনে যেরকম বাড়িতে, গ্রামের বাড়িতে ধানের গোলা থাকতো, শরৎচন্দ্রের বাড়িতেও এই রকমই একটি ধানের গোলা রয়েছে। এখানেই জমির ধান উৎপন্ন হতো এবং এই ধানের গোলাতে সংগ্রহ করে সারা বছরের জন্যে রাখা হতো। এই হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির ধানের গোলা। আর এবারে আমরা ওপরে যাব বাড়ির, যেটা শরৎচন্দ্রের শয়নকক্ষ ছিল ওপরে, সেইখানেই আমরা এখন প্রবেশ করব। এইটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। এই লাল সিঁড়ি দেখে আমি একটু নস্টালজিক হয়ে পড়লাম, কারণ আমি যে বাড়িটায় বেলগেছিয়ায় বড় হয়েছি, সেই বাড়ির সিঁড়িটাও সম্পূর্ণ এই রকমই, একদম লাল সিমেন্টে তৈরি। এখন আমি চলে এসেছি দোতলায়। আর এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির দোতলার বারান্দা।
আর এইখান থেকেই রূপনারায়ণ একদম আগে কাছে ছিল, আর এখন একটু দূরে সরে গেছে। এখানে যিনি ছিলেন তিনি বললেন যে রূপনারায়ণটা, এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলের ধার দিয়েই নাকি বয়ে যেত, এবং এই রূপনারায়ণকে দেখেই শরৎচন্দ্র অনেক উপন্যাস রচনা করেছিলেন। আর এইখান থেকে আমি তোমাদের রূপনারায়ণ নদীটা যে দেখা যেত যায় সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে দূরে দেখছো রূপনারায়ণ নদীটা বয়ে যাচ্ছে, আর এই রূপনারায়ণই এই পাঁচিলের ঠিক পাশেই আগে ছিল, যেটা শরৎচন্দ্র তার লেখার কক্ষ থেকে দেখতে পেতেন। এই হচ্ছে শরৎচন্দ্রের শয়নকক্ষ। শরৎচন্দ্রের ব্যবহৃত আলনা, এখানে উনি জামা কাপড় রাখতেন। এটি আরেকটি শয়নকক্ষ, দোতলায় মোট দুটি ঘর। প্রথমটি আপনাকে দেখিয়েছি, আর এটা আরেকটি শয়নকক্ষ। আর এই যে মেঝেটা করা রয়েছে এটা সম্পূর্ণ লাল এবং সাদা সিমেন্ট দিয়ে করা হয়েছে, আর এই ওপর থেকে ধানের গোলাটাও দেখা যায়। আগে যেরকম ছিল এখনো সেই রকমই রয়েছে, খুব সুন্দর। ওপরে টালির চাল, আর এটা সত্যি একটা হেরিটেজ বিল্ডিং বলা চলে। আর এইখানটায় দেখো একটা বারান্দায় একটা সেলফ মতন করা রয়েছে। এখানে আমার মনে হয় শরৎচন্দ্র দাঁড়িয়ে কিছু মনে পড়লে হয়তো লিখতেন। আবার তোমাদের দেখাই, দূরে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, সামনেই তাল গাছ। এই হচ্ছে শরৎচন্দ্রের বসবাসকারী বাড়িটি, যেটা তোমাদের এখন দেখালাম। আর এখানে খুব সুন্দর করে বাড়িটা সাজানো, আর সামনে বাগানটা তো আরও সুন্দর। আমি ওপর থেকেই বাগানের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটি বেঞ্চ রাখা আছে, গরমকালে এখানে বসে শরৎচন্দ্র রূপনারায়ণের সৌন্দর্য উপভোগ করতেন। তোমাদের এই বাড়িটির টোটাল ভিউটাও একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এই বাড়িটির যে এখনো অক্ষত অবস্থায় রয়েছে তার কৃতিত্ব ওনার নাতি জয় চট্টোপাধ্যায়ের। উনি এখানে পুরো বাড়িটা এখনও রক্ষণাবেক্ষণ করে চলেছেন, এবং এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, যে কেউ আসতে পারেন, দেখতে পারেন এই বাড়িটি, যেটা শরৎচন্দ্র ব্যবহার করেছেন। এই হচ্ছে বাড়ির
টোটাল ভিউ। আর এটি সকাল 9টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়, আবার খুলে 3টের থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে দুটো স্মৃতিসৌধ করা রয়েছে, যেটা শরৎচন্দ্রের মেজ ভাই স্বামী বেদানন্দ, ইনি বেলুড় মঠে দীক্ষিত ছিলেন এবং বেলুড় মঠের নাম অনুসারেই এটা লেখা রয়েছে স্বামী বেদানন্দ। তার পাশেই উপন্যাস সম্রাট শরৎচন্দ্রের সমাধিস্থ করা হয়। আর এটি হচ্ছে শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর স্মৃতিসৌধটা এখানে করা হয়েছে। মোট 3 জনের স্মৃতিসৌধ এইখানে রয়েছে। এনাদের দাহ করা হয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে এবং তাদের চিতাভস্য এনে এই স্মৃতিসৌধগুলো তৈরি করা হয়েছে। আর এখানে একটি ছাতিম গাছও রয়েছে। আমি তোমাদের চেষ্টা করলাম শরৎচন্দ্রের বাড়িটি ঘুরে দেখানোর, এবং আশা করি তোমাদের আমি সমস্ত রকম তথ্য সঠিকভাবে দিতে পেরেছি। যেগুলো দিতে পারলাম না সেগুলো আমার অজানাই, সেই জন্য দিতে পারিনি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার আর কমেন্টস করে জানিও।